আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ওয়ান টিভির প্রাইম টাইম নিউজে। সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই জানাবো এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের উপরে বাড়ছে চাপ। দেশ না ছাড়লে প্রতিদিন গুনতে হতে পারে $1000 কাছাকাছি জরিমানা। মেডিকেয়ার তহবিল লুটের অভিযোগে পলাতক মোস্ট ওয়ান্টেড প্রতারক খালিদ সাতারিকে মধ্যপ্রাচ্য থেকে গ্রেপ্তার করল এফবিআই। নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডা, ভয়াবহ ঝড় টর্নেডোর তাণ্ডবে কাঁপছে যুক্তরাষ্ট্র। বাতিল হাজারো ফ্লাইট, সতর্কতায় 85 বিলিয়ন মানুষ। এবং বিশ্বকাপ জয়ের $50 মিলিয়ন পুরস্কারে যুক্তরাষ্ট্রের করের খড়গ। 15 মিলিয়ন পর্যন্ত কেটে নেওয়ার আশঙ্কায় স্পেন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান আরও জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। গত 1.5 বছরে 1 লাখের বেশি অভিবাসীর বিরুদ্ধে $84 বিলিয়ন বেশি দেওয়ানি জরিমানা আরোপের দাবি করেছে ডিএইচএস। চূড়ান্ত বহিষ্কার আদেশের পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করলে প্রতিদিন $998 পর্যন্ত জরিমানা হতে পারে। স্বেচ্ছায় দেশ ছাড়তে উৎসাহ দেওয়ার পাশাপাশি অনিচ্ছুকদের আটক করারও হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত জানুন প্রতিবেদনে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান আরও জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস জানিয়েছে, গত 1.5 বছরে 1 লাখের বেশি অবৈধ অভিবাসীর বিরুদ্ধে মোট $84 বিলিয়ন বেশি অঙ্কের দেওয়ানি জরিমানা আরোপ করা হয়েছে। ডিএইচএস এর তথ্য অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত 1,03,000 অভিবাসীর নামে জরিমানার নোটিশ পাঠানো হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে $1.2 বিলিয়ন জরিমানা আদায় করা হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। ট্রাম্প প্রশাসনের নীতিমালা অনুযায়ী যেসব অভিবাসীর বিরুদ্ধে চূড়ান্ত বহিষ্কার আদেশ রয়েছে কিন্তু তারা স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়ছেন না, তাদের প্রতিদিন $998 পর্যন্ত জরিমানা করা হতে পারে। বহিষ্কারের আগে এসব জরিমানা পরিশোধ করতে হবে। জরিমানা না দিলে সম্পদ জব্দের ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে জানিয়েছে ডিএইচএস। এদিকে সিবিপি হোম অ্যাপ ব্যবহার করে স্বেচ্ছায় দেশ ছেড়ে যাওয়ার জন্য অভিবাসীদের উৎসাহিত করছে যুক্তরাষ্ট্র। ডিএইচএস বলছে, যারা স্বেচ্ছায় ফিরে যাবেন তারা যুক্তরাষ্ট্রে উপার্জিত অর্থ রাখতে পারবেন এবং ভবিষ্যতে বৈধভাবে যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগও হারাবেন না। প্রয়োজনে দেশে ফেরার বিমান ভাড়ায় সহায়তাও দেয়া হতে পারে। অন্যদিকে যারা স্বেচ্ছায় দেশ ছাড়বেন না তাদের হঠাৎ করেই আটক করা হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। ডিএইচএস এর দাবি, চলতি বছরের মে মাস পর্যন্ত প্রায় 30 লাখ অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্র ছেড়েছেন, যার মধ্যে 22 লাখ স্বেচ্ছায় দেশ ত্যাগ করেছেন। পাশাপাশি প্রায় 9 লাখ অভিবাসীকে বহিষ্কার এবং আরও 9 লাখের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। মেডিকেয়ার তহবিল থেকে $54 কোটি জালিয়াতির অভিযোগে এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত পলাতক আসামি খালিদ সাতারিকে মধ্যপ্রাচ্য থেকে গ্রেপ্তার করা হয়েছে। ভুয়া জিনগত পরীক্ষার মাধ্যমে এই বিশাল অর্থ লোপাট করে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বর্তমানে তাকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে এনে আদালতে হাজির করা হয়েছে। মেডিকেয়ার তহবিল থেকে প্রায় $54 কোটি 70 লাখ বা অর্ধেকেরও বেশি বিল আত্মসাতের অভিযোগে অভিযুক্ত মোস্ট ওয়ান্টেড প্রতারক খালিদ সাতারিকে অবশেষে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই। মধ্যপ্রাচ্যে দীর্ঘ আন্তর্জাতিক অভিযান চালিয়ে 54 বছর বয়সী এই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার মার্কিন বিচার বিভাগ জানায়, 2019 সালে লুইজিয়ানার আদালতে সাতারির বিরুদ্ধে মামলা হয়েছিল। 2016 থেকে 2019 সালের মধ্যে তিনি ও তার সহযোগীরা টেলিফোন মার্কেটিং ও বিভিন্ন কোম্পানির মাধ্যমে অপ্রয়োজনীয় ও ব্যয়বহুল ক্যান্সার জিনগত পরীক্ষা করিয়ে মেডিকেয়ারে ভুয়া বিল জমা দেন। এক একটি পরীক্ষার জন্য $20,000 পর্যন্ত দাবি করা হতো। চিকিৎসকদের চড়া সুদে ঘুষ ও অবৈধ কিকব্যাক দিয়ে এই জালিয়াতি টিকিয়ে রাখা হয়েছিল।
প্রথমে জামিনে মুক্তি পেলেও আদালতের শর্ত ভেঙে চিকিৎসা খাত থেকে দূরে না থেকে তিনি টেক্সাসের ল্যাবগুলোর মাধ্যমে প্রতারণা চালিয়ে যান। পরবর্তীতে 2022 সালে আদালতের শুনানিতে অনুপস্থিত থেকে ভুয়া মেক্সিকান পাসপোর্টের সাহায্যে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। গত সোমবার মধ্যপ্রাচ্যে আঞ্চলিক অংশীদারদের অভিযানে ভুয়া পরিচয়পত্র সহ তাকে পাকড়াও করা হয়। এরপর যুক্তরাষ্ট্রে ফিরিয়ে এনে মঙ্গলবার ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে স্বাস্থ্য সেবা সংক্রান্ত প্রতারণা, তার জালিয়াতিমূলক ষড়যন্ত্র, মানি লন্ডারিং এবং যুক্তরাষ্ট্রকে প্রতারিত করার একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। দোষ প্রমাণিত হলে তার দীর্ঘমেয়াদে কারাদণ্ড হতে পারে। FBI এর নতুন মোস্ট ওয়ান্টেড ফ্রডস্টার্স লিস্ট বা শীর্ষ প্রতারকদের তালিকা প্রকাশের পর গত 5 সপ্তাহের মধ্যে এটি তৃতীয় কোনো বড় গ্রেফতারের ঘটনা। FBI পরিচালক কাশ প্যাটেল জানান, সবচেয়ে দুর্বল ও সহায়হীন মানুষের সুরক্ষার জন্য নির্ধারিত তহবিল যারা লুট করেছে তাদের আন্তর্জাতিক আইনের আওতায় আনতে এই সফল অভিযান চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিদেশি অংশীদারদের সহযোগিতায় এই পলাতক অপরাধীকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চাকরি কেড়ে নেবে এমন আশঙ্কা দীর্ঘদিনের। তবে যুক্তরাষ্ট্রের জন্য সামনে অপেক্ষা করছে আরও বড় এক চ্যালেঞ্জ, দক্ষ শ্রমিকের সংকট। বেবি বুমার প্রজন্মের বিপুল সংখ্যক মানুষ অবসরে যাওয়ায় আগামী 2 দশকে শ্রমবাজারে কর্মীর ঘাটতি তৈরি হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এতে ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান এবং প্লাম্বারের মতো দক্ষ পেশাজীবীদের চাহিদা এবং বেতন দুটোই বাড়তে পারে। শ্রমবাজারের এই পরিবর্তনের বিস্তারিত জানুন রিপোর্টে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI মানুষের চাকরি কেড়ে নেবে এমন আশঙ্কা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। তবে যুক্তরাষ্ট্রের সামনে আরও বড় একটি সংকট অপেক্ষা করছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। সেটি হলো দক্ষ শ্রমিকের ঘাটতি। ইউনিভার্সিটি অফ মিনিসোটার ইতিহাস ও জনসংখ্যা বিষয়ক অধ্যাপক স্টিভেন রাগলস এর মতে আগামী 2030 থেকে 2040 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের শ্রমশক্তি প্রায় 27 লাখ কমে যেতে পারে, কারণ বিপুল সংখ্যক বেবি বুমার অবসরে যাচ্ছেন, কিন্তু সেই তুলনায় নতুন কর্মী শ্রমবাজারে প্রবেশ করছেন অনেক কম। বর্তমানে প্রতিদিন গড়ে 10,000 আমেরিকান 65 বছরে পৌঁছেছেন, যা দেশটিতে অবসরের সাধারণ বয়স। 2029 সাল পর্যন্ত শ্রমবাজারে নতুন কর্মী যোগ হলেও সেই প্রবৃদ্ধি ধীরে ধীরে কমবে। আর 2040 সালের মধ্যে প্রথমবারের মতো এমন পরিস্থিতি তৈরি হতে পারে যখন শ্রমবাজারে প্রবেশকারীর চেয়ে অবসরে যাওয়ার মানুষের সংখ্যা বেশি হবে। বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতিতে যারা কর্মক্ষেত্রে থাকবেন তাদের মূল্য ও চাহিদা বাড়বে। দক্ষ কর্মী ধরে রাখতে প্রতিষ্ঠানগুলোকে বেশি বেতন, উন্নত সুযোগ সুবিধা এবং আকর্ষণীয় কর্মপরিবেশ দিতে হতে পারে। বিশেষ করে ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার এবং অন্যান্য দক্ষ কারিগরি পেশার কর্মীরা সবচেয়ে বেশি লাভবান হতে পারেন, কারণ এসব কাজ এখনও সহজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা স্বয়ংক্রিয় প্রযুক্তি দিয়ে প্রতিস্থাপন করা সম্ভব নয়। বিশ্লেষকদের মতে AI নিয়ে উদ্বেগের পাশাপাশি যুক্তরাষ্ট্রকে এখনও জনসংখ্যাগত পরিবর্তন এবং ভবিষ্যতের শ্রমিক সংকট মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। প্রবল ঝড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে মানুষের স্বাভাবিক জীবন থমকে গেছে। হাজারো ফ্লাইট বাতিল, মহাসড়কে দুর্ঘটনা এবং টর্নেডোর সতর্কতায় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। এর মধ্যেই দক্ষিণ উপকূলে নতুন করে আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা। চলুন দেখে নেওয়া যাক এই দুর্যোগের সর্বশেষ চিত্র। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে তীব্র ঝড়, টর্নেডো ও আকস্মিক বন্যার আশঙ্কায় প্রায় 85 মিলিয়ন মানুষ সতর্কতার আওতায় রয়েছে। নিউ ইয়র্ক সিটি, ফিলাডেলফিয়া, আপস্টেট নিউ ইয়র্ক সহ বিস্তীর্ণ এলাকায় টর্নেডো ও তীব্র বজ্র ঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া কর্তৃপক্ষ। ভারী বৃষ্টি, ঘন্টায় 70 মাইল পর্যন্ত দমকা হাওয়া এবং আকস্মিক বন্যার ঝুঁকিতে জনজীবন ব্যাহত হয়েছে। নিউ ইয়র্ক সিটিতে বিকেলের আকাশ মুহূর্তেই কালো মেঘে ঢেকে যায়। নিউ ইয়র্ক স্টেট থ্রুওয়েতে প্রবল বৃষ্টির মধ্যে একটি যাত্রীবাহী বাস উল্টে গেলে একাধিক যাত্রী আহত হন। গত 24 ঘন্টায় উইসকনসিনে অন্তত 7টি সম্ভাব্য টর্নেডোর খবর পাওয়া গেছে। এছাড়া আইভা অঙ্গরাজ্যে ঘন্টায় 80 মাইল বেগের ঝোড়ো হাওয়ায় গাছ ও বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে মেক্সিকো উপসাগরে শক্তি বাড়াচ্ছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা। ঝড়টির প্রভাবে ফ্লোরিডার উপকূলে বড় ঢেউ ও দমকা হাওয়া বইছে। লুইজিয়ানার নিউ অরলিন্সে ট্রপিক্যাল স্টর্ম সতর্কতা জারি করা হয়েছে এবং বাসিন্দাদের বালুর বস্তা সংগ্রহ সহ প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। উপকূলের বিভিন্ন এলাকায় 1 থেকে 4 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্র জুড়ে বিমান চলাচলও বড় ধরনের বিঘ্ন ঘটেছে। 2300-টিরও বেশি ফ্লাইট বাতিল এবং 5000-এর বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। আবহাওয়াবিদদের মতে সপ্তাহ জুড়ে ঝড় ও ভারী বৃষ্টির প্রভাব অব্যাহত থাকতে পারে। বিশ্বকাপ জয়ের আনন্দের মধ্যেই স্পেনের জন্য আসছে বড় অঙ্কের করের হিসেব। $50 মিলিয়ন পুরস্কারের উপর যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ 30% পর্যন্ত ফেডারেল কর বসতে পারে। এ নিয়ে মার্কিন রাজনীতিতে শুরু হয়েছে বিতর্ক। করের বোঝা বিদেশি খেলোয়াড় এবং দর্শনার্থীদের নিরুৎসাহিত করতে পারে বলে সতর্ক করছেন আইন প্রণেতারা। 2026 ফিফা বিশ্বকাপ জিতে $5 কোটি বা $50 মিলিয়ন পুরস্কার পেয়েছে স্পেন। তবে এই অর্থের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রে কর হিসেবে কেটে নেওয়া হতে পারে। মার্কিন কর আইনে দেশটির মাটিতে আয় করা অর্থের ওপর বিদেশি ক্রীড়াবিদদের ক্ষেত্রে সাধারণভাবে সর্বোচ্চ 30% পর্যন্ত ফেডারেল কর প্রযোজ্য হতে পারে। এই বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও শুরু হয়েছে বিতর্ক। রিপাবলিকান কংগ্রেসম্যান টিম বার্চেট বলেন, এত বড় অঙ্কের কর আদায় অন্যায় এবং এটি বিদেশি খেলোয়াড় ও দর্শনার্থীদের জন্য ভুল বার্তা দেয়। তার মতে যুক্তরাষ্ট্রের উচিত আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের মাধ্যমে বিদেশিদের আকৃষ্ট করা, অতিরিক্ত করের বোঝা চাপানো নয়। অন্যদিকে ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জোনাথন জ্যাকসনও বর্তমান কর ব্যবস্থার সমালোচনা করেছেন। তিনি বলেন, শ্রম ও অর্জিত আয়ের ওপর বেশি কর চাপানোর বদলে বড় বড় কর্পোরেশনের কর ফাঁকির সুযোগ বন্ধ করা উচিত। এদিকে রিপাবলিকান কংগ্রেসম্যান বার্গেস ওয়েন্সও 30% করকে বেশি বলে মন্তব্য করেছেন। তবে তিনি যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনের প্রশংসা করে বলেন, এই টুর্নামেন্ট দেশটিতে ফুটবলের জনপ্রিয়তা আরও বাড়াবে এবং নতুন প্রজন্মকে খেলাটির প্রতি আগ্রহী করে তুলবে। উল্লেখ্য, 2026 বিশ্বকাপের মোট পুরস্কার তহবিল ছিল $871 মিলিয়ন। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচ থেকে অর্জিত আয়ের ওপর অংশগ্রহণকারী সব দলকেই মার্কিন কর আইনের আওতায় পড়তে হতে পারে। তবে করের চূড়ান্ত হার সংশ্লিষ্ট দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর চুক্তি ও অন্যান্য আইনি বিধানের ওপর নির্ভর করবে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সাম্প্রতিক হামলায় নিহত বলে ধারণা করা হচ্ছে আরও এক মার্কিন সেনাকে। মঙ্গলবার পেন্টাগন জানিয়েছে, নিউইয়র্কের ওজন পার্কের বাসিন্দা 28 বছর বয়সী সার্জেন্ট এঞ্জেল এস রেম্পারসার্ড জর্ডানে অবস্থিত মুয়াফাক সালতি এয়ার বেইজে 17 জুলাইয়ের শত্রুপক্ষের হামলার সময় নিখোঁজ হন। সর্বশেষ তদন্তে তাকে নিহত বলে ধারণা করা হচ্ছে। পেন্টাগন জানায়, রেম্পারসার্ড জার্মান ভিত্তিক 1st ব্যাটালিয়ন 57তম এয়ার ডিফেন্স আর্টিলারি রেজিমেন্টে কর্মরত ছিলেন। এর আগে একই হামলায় হাওয়াইয়ের 1st লেফটেন্যান্ট টাইলার জেমস ফিহান এবং টেক্সাসের প্রাইভেট ফার্স্ট ক্লাস ইসাবেলা গঞ্জালেস নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। এছাড়া ইরাকে একটি ভূপাতিত ইরানি ড্রোন নিষ্ক্রিয় করার সময় নিহত হন সার্জেন্ট মাইকেল ইমানুয়েল সুইন্টন। সব মিলিয়ে ইরান সংঘাতে এখন পর্যন্ত 18 জন মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে একই দিনে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, টানা 11 রাতের মতো ইরানের সামরিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে। তাদের দাবি, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতেই এসব অভিযান পরিচালিত হচ্ছে। নিহত সেনাদের প্রতি শোক জানিয়ে মার্কিন কর্মকর্তারা বলেছেন, সংঘাত চললেও যুক্তরাষ্ট্র তাদের সামরিক অভিযান অব্যাহত রাখবে। মিনেসোটার সেন্ট পলে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে পার্কিং চুক্তি বাতিল নিয়ে বিরোধের জেরে ভয়াবহ হামলার অভিযোগ উঠেছে এক অভিবাসীর বিরুদ্ধে। কর্তৃপক্ষের দাবি, ওই ব্যক্তি লিজিং অফিসে গিয়ে 3 কর্মীকে গুলি করে হত্যা করেন। গ্রেপ্তারের পর তিনি অভিবাসন সমস্যা ও ব্যক্তিগত সংকটের কথা তদন্তকারীদের কাছে তুলে ধরেছেন। ঘটনা ঘিরে চলছে তদন্ত। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ভয়াবহ গুলির ঘটনায় 3 কর্মী নিহত হয়েছেন। পুলিশের অভিযোগ, পার্কিং চুক্তি বাতিল করতে না পারার ক্ষোভ থেকেই এই হামলা চালানো হয়। অভিযুক্ত ব্যক্তি 30 বছর বয়সী তোসেগা বিনেসু, যিনি মূলত ইথিওপিয়ার নাগরিক।
ঘটনাটি ঘটে সেন্ট পলের একটি আবাসিক কমপ্লেক্সের লিজিং অফিসে। আদালতের নথি অনুযায়ী বিনেসু মাসে $65 পার্কিং গ্যারেজ চুক্তি বাতিল করতে চেয়েছিলেন। তিনি কর্মীদের সঙ্গে যোগাযোগ করলে তাকে জানানো হয় চুক্তি নবায়নের পর তা আর বাতিল করা সম্ভব নয়। এরপর তিনি অফিসে যাওয়ার কথা জানান এবং কিছু সময় পর সেখানে গিয়ে গুলি চালান বলে অভিযোগ। হামলায় নিহত হন 25 বছর বয়সী ন্যান্সি ফুয়েন্তেস জাম্ব্রানো, 56 বছর বয়সী ডেনা সিলকক্স এবং 43 বছর বয়সী অ্যাডাম উইলভারডিং। তদন্তকারীরা ঘটনাস্থল থেকে 21টি গুলির খোসা উদ্ধার করেছেন। পুলিশ জানায় ঘটনার পর বিনেসু মিনেসোটায় ভার্জিনিয়ায় গ্রেপ্তার হন। কর্মকর্তাদের দাবি তিনি এক রুমমেটকে ফোন করে জানান যে অ্যাপার্টমেন্ট ব্যবস্থাপনার সঙ্গে বিরোধের পর তিনি 3 জনকে হত্যা করেছেন। জিজ্ঞাসাবাদে বিনেসু নিজের অভিবাসন সমস্যা, পরিবার থেকে বিচ্ছিন্নতা এবং ব্যক্তিগত চাপের কথা উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন যুক্তরাষ্ট্রের ব্যবস্থার কারণে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে তদন্তকারীরা বলছেন হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ খুঁজে বের করতে আরও তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে দ্বিতীয় ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে। দোষী প্রমাণিত হলে প্রতিটি হত্যার জন্য দীর্ঘমেয়াদী কারাদণ্ড হতে পারে। এদিকে নিহতের পরিবার, সহকর্মী ও প্রতিবেশীরা তাদের স্মরণে শোক প্রকাশ করেছেন। তারা বলছেন 3 জনই ছিলেন সবার প্রিয় এবং সহায়ক মানুষ। ওহাইওতে 16 শিশুর উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ার মধ্যেই তদন্তে মিলেছে আরও ভয়াবহ তথ্য। জানা গেছে বর্তমান বাড়ির আগেও পরিবারটি যে বাড়িতে থাকত সেখানেও শিশুদের জন্য ছিল না স্বাভাবিক জীবনযাপনের পরিবেশ। বাড়ি জুড়ে মলমূত্র আর আবর্জনার স্তূপের তথ্য সামনে এসেছে। শিশুদের উপরে বছরের পর বছর নির্যাতনের অভিযোগে চলছে তদন্ত। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে 16 শিশুকে অমানবিক পরিবেশ থেকে উদ্ধারের ঘটনায় সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তে জানা গেছে শুধু যে বাড়ি থেকে শিশুদের উদ্ধার করা হয়েছিল তাই নয়, এর আগে তারা যে বাড়িতে থাকত সেটিও ছিল একই রকম নোংরা ও অস্বাস্থ্যকর। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সাইডার্স পরিবার 2020 সাল থেকে 24 সাল পর্যন্ত গ্যালিয়া কাউন্টির একটি বাড়িতে বসবাস করছিল। সম্প্রতি বাড়িটি নতুন মালিকের কাছে বিক্রি হলে সংস্কারের সময় ঠিকাদাররা ভয়াবহ দৃশ্য দেখতে পান। বাড়ির বিভিন্ন কক্ষ এমনকি অ্যাটিকেও শিশুদের কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়েছিল। পুরো বাড়ি জুড়ে ছিল মানুষের ও পশুর মলমূত্রের স্তূপ এবং অসহনীয় দুর্গন্ধ। গত 30 জুন স্কুলে অনুপস্থিতির অভিযোগ তদন্ত করতে গিয়ে পুলিশ ভিন্টন কাউন্টির একটি বাড়ি থেকে 16 শিশুকে উদ্ধার করে। তাদের বয়স ছিল 18 মাস থেকে 18 বছর। অভিযোগ রয়েছে শিশুদের একটি ছোট মলমূত্রে ভরা কক্ষে দীর্ঘ সময় আটকে রাখা হতো। উদ্ধার হওয়ার পর কয়েকজন শিশুকে গুরুতর শারীরিক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ওহাইওর অ্যাটর্নি জেনারেল বলেন, ঘটনাস্থলের অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে ভাষায় বর্ণনা করা কঠিন। স্থানীয় শেরিফের ভাষায় গবাদি পশুকেও এর চেয়ে ভালো পরিবেশে রাখা হয়। এই ঘটনায় বাবা গ্যারি সাইডার্স জুনিয়র, মা এলিজাবেথ সাইডার্স এবং দাদা দাদি সহ পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে 16টি করে শিশু বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীদের ধারণা, বছরের পর বছর এসব শিশু সমাজের চোখের আড়ালেই চরম নির্যাতনের শিকার হয়েছে। মিশিগানে ট্যাক্স রিফান্ডের অপেক্ষায় মাসের পর মাস পার করছেন হাজারো করদাতা। সময়মতো রিটার্ন জমা দেওয়ার পরও অনেকেই এখনও পাননি তাদের প্রাপ্য অর্থ। ট্রেজারি বিভাগের সঙ্গে যোগাযোগ করেও মিলছে না সন্তোষজনক কোনো উত্তর। নতুন সফটওয়্যার চালুর পর থেকেই এই জটিলতা তৈরি হয়েছে বলে অভিযোগ আইন প্রণেতাদের। অন্যদিকে রিফান্ড প্রক্রিয়া স্বাভাবিক রাখতে কাজ চলছে বলে দাবি ট্রেজারি বিভাগের। বিস্তারিত রিপোর্টে। মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে হাজারো করদাতা এখনও তাদের স্টেট ট্যাক্স রিফান্ডের অপেক্ষায়। নির্ধারিত সময়ের অনেক পরে রিটার্ন জমা দিলেও মাসের পর মাস টাকা না পাওয়ায় চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন তারা। কেউ ফেব্রুয়ারিতে রিটার্ন জমা দিয়েছেন, কেউ আবার মার্চের শেষ দিকে, কিন্তু এতদিন পরেও তাদের রিফান্ডের কোনো হদিশ নেই। অনেকেই অভিযোগ করেছেন ট্রেজারি বিভাগের সঙ্গে যোগাযোগ করেও সন্তোষজনক কোনো উত্তর মিলছে না। স্থানীয় সংবাদ মাধ্যমের অনুসন্ধানে উঠে এসেছে বহু করদাতা একই ধরনের সমস্যার মুখোমুখি। কেউ ফোনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে পারছেন না। আবার কারো রিটার্ন রিভিউতে রয়েছে বলে জানানো হলেও অতিরিক্ত কোনো তথ্য বা সংশোধনের প্রয়োজন নেই। এতে সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়েছে।
এদিকে বিষয়টি নিয়ে অঙ্গরাজ্যের আইন প্রণেতারাও ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, নতুন সফটওয়্যার চালুর পর থেকেই ট্রেজারি বিভাগের কার্যক্রমে বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে। প্রযুক্তি মানুষের কাজ সহজ করার কথা থাকলেও বাস্তবে তা উল্টো পরিস্থিতি তৈরি করেছে বলে মন্তব্য করেছেন তারা। একই সঙ্গে ট্রেজারি বিভাগের জবাবদিহিতা নিয়েও প্রশ্ন তুলেছেন আইন প্রণেতারা। অন্যদিকে ট্রেজারি বিভাগ দাবি করেছে তারা কলব্যাক সেবা ও রিফান্ড প্রক্রিয়া স্বাভাবিক রাখতে কাজ করছে। তবে এই দাবির সত্যতা যাচাইয়ের জন্য তথ্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় নথি দেওয়া হয়নি। ফলে অপেক্ষায় থাকা হাজারো করদাতার মধ্যে অনিশ্চয়তা আর অসন্তোষ আরও বাড়ছে। একসময় যে নিউ ইয়র্কে বাড়ি কেনার স্বপ্ন অনেকের নাগালের মধ্যে ছিল, এখন সেই স্বপ্ন পূরণ করতে গুনতে হচ্ছে রেকর্ড পরিমাণ অর্থ। মাত্র 1 বছরে বাড়ির দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। আর নতুন করে উদ্বেগে পড়েছেন প্রথমবারের ক্রেতারা। কেন লাগামহীন এই মূল্যবৃদ্ধি? বাজারে বাড়ির সংখ্যা বাড়লেও কেন কমছে না দাম? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে আবাসন বাজারে তৈরি হয়েছে নতুন রেকর্ড। 2026 সালের জুন মাসে অঙ্গরাজ্য জুড়ে একটি বাড়ির মধ্যম বিক্রয় মূল্য পৌঁছেছে $4,75,000, যা নিউ ইয়র্কের ইতিহাসে সর্বোচ্চ। নিউ ইয়র্ক স্টেট অ্যাসোসিয়েশন অফ রিয়েলটর্সের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 1 বছরের ব্যবধানে বাড়ির দাম বেড়েছে প্রায় 8%। অবাক করা বিষয় হলো, বাজারে বিক্রির জন্য বাড়ির সংখ্যা বাড়লেও দামের এই ঊর্ধ্বগতি থামেনি। গত বছরের জুনে যেখানে বিক্রির জন্য তালিকাভুক্ত বাড়ি ছিল 31,000-এর কিছু বেশি, চলতি বছরের জুনে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32,500-রও বেশি। অর্থাৎ টানা 16 মাস ধরে বাজারে নতুন বাড়ির সরবরাহ বাড়ছে, তবুও চাহিদা শক্তিশালী থাকায় দাম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এদিকে মর্গেজ বা গৃহঋণের সুদের হারও কিছুটা বেড়ে 6.49% পৌঁছেছে। তবে এটি গত বছরের সর্বোচ্চ 6.82%-এর তুলনায় এখনও কিছুটা কম। তবে পুরো নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের চিত্র এক নয়। সিটির আশপাশের এলাকায় বাড়ির দাম অনেক বেশি হলেও আপস্টেট নিউ ইয়র্কের কিছু কাউন্টিতে এখনও তুলনামূলক কম দামে বাড়ি পাওয়া যাচ্ছে। যেমন জেনেসি কাউন্টিতে একটি বাড়ির মধ্যম মূল্য প্রায় $2,10,000, আর পাশের অরলিন্স কাউন্টিতে তো প্রায় তা $2,21,500। বিশ্লেষকদের মতে সুদের হার তুলনামূলক কম থাকা, সীমিত আবাসন সরবরাহ এবং ক্রেতাদের ধারাবাহিক চাহিদার কারণেই নিউ ইয়র্কের আবাসন বাজারে দামের এই রেকর্ড ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। এ ছিল বাংলাদেশ টিভির প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।